উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ছাত্রছাত্রীদের এক অংশের মেডিকেল ফিল্ডের দিকে একটা আগ্রহ জন্মায়। তো সেক্ষেত্রে নিটের পরবর্তীতেই যে অপশনগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে মেডিকেল ফিল্ডে, সেটা হচ্ছে বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং এবং এএনএম নার্সিং। তো এএনএম, জিএনএম এবং বিএসসি এই তিনটের মধ্যে পার্থক্য কি? দিন শেষে আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে স্যালারি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনটার বেটার স্যালারি অপশন রয়েছে, তার সঙ্গে কার ফিউচার অপরচুনিটিটা তত বেশি, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে কথা বলবো। পুরো রিসার্চ পেপার বলতে পারো আমরা রেডি করেছি, এবং যেটার মাধ্যমে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব যে অ্যাজ এ স্টুডেন্ট কোনটা করলে তোমার জন্য সুবিধা হবে। দেখো, আমি যদি বলি টেকনিক্যাল টার্মের দিক থেকে এখানে অনেক বিষয়গুলো রয়েছে, বাট আজকের ভিডিওতে আমি সমস্ত বিষয়গুলো খুব সংক্ষেপে সাবলীল ভাষায় একদম নন টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যার ফলে তুমি কিন্তু বিষয়গুলো সাবলীলভাবে আশা করি বুঝতে পারবে। তো প্রথমেই আমি তোমাদের কাছে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই। একটা ব্যক্তি খুব গাছ লাগাতে পছন্দ করতেন। ওকে, তো তিনি একদিন একটা বাম্বু ট্রি বা বাঁশ গাছ তিনি একদিন এনেছিলেন, এবং তার সঙ্গে পাশাপাশি তিনি একটা পেঁপে গাছ এনেছিলেন। তো একই সঙ্গে দুটো চারাকে একসঙ্গে রোপণ করলেন এবং সমপরিমাণে জল দিয়ে যাচ্ছে। পেঁপে গাছের চারাটা হঠাৎ করে কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে পুরো বড় হয়ে গেল, এবং তার সঙ্গে ফল ফুল সবকিছু আসতে শুরু করলো। ভাইরাস যে বাঁশ গাছের বীজটা পুঁতেছিল সেখানে কিন্তু 1 বছর 2 বছর সে জল দিয়েই যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোনো রূপ চেঞ্জেস সে লক্ষ্য করতে পারলো না। কিন্তু হঠাৎ করে তার পরবর্তী কিছু বছর পরে গিয়ে বাঁশ গাছটা তখন বাড়তে শুরু করলো। একদিন হঠাৎ একটা কালবৈশাখী ঝড় আসলো, দেখা গেল সেই ঝড়ে এসে তার সেই যে পেঁপে গাছ, সেই পেঁপে গাছের ফল সমেত পেঁপে গাছটাকে একদম মাটিতে নুইয়ে দিল, এবং তার সঙ্গে যে বাম্বু ট্রিটা সে পুঁতেছিল তার কিন্তু সামান্য পরিমাণও হেলদোল হলো না। তো এটাই কিন্তু বলা হয় টাইম বা সময়ের কিন্তু পাওয়ার। ঠিক আছে, সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ নাজমুল ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটাতে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে দেখো নিচে সাবস্ক্রাইব করা আছে কিনা, অনেকেরই হয়তো থাকবে, যাদের নেই তারা সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই আমাদের এখানে এএনএম জিএনএম এর কিন্তু প্রিপারেশন আমাদের অ্যাপের মাধ্যমে চলে। 7003840858 এই নাম্বারে কল করলে তোমরা বিষয়ে জানতে পারবে। চলে আসি এই কোর্সগুলোর বিষয়ে। তো ফার্স্ট অফ অল আমরা এএনএম, যেটাকে আমরা বলি অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফ, এবং জিএনএম যেটা হচ্ছে আমাদের জেনারেল নার্সিং মিডওয়াইফারি। ওকে, এবং আমাদের বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। তুমি কোন পথে গেলে তোমার সুবিধা হয়, সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। একটু মাইন্ডসেট করে একটা সিটিংয়েই এই ভিডিওটা দেখার চেষ্টা করো, এবং মোস্ট প্রবাবলি তুমি আমার ভিডিওটা শুয়েই দেখছো, তো তুমি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল আমাদের নার্সিং যদি কোন একটা ক্যান্ডিডেট করে, তো 3টে জায়গায় তার অপরচুনিটি থাকে জব করার। কি কি? একটা হচ্ছে প্রাইভেট, একটা স্টেট গভর্নমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমরা কোর্সগুলোর বিষয়, যে কোন কোর্স থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এই বিষয়গুলো একটু দেখবো। দেখো, বেসিক্যালি এএনএম যদি ক্যাটাগরাইজ বা প্রায়োরিটাইজ করি, তাহলে সবার ফার্স্টে হচ্ছে আমাদের কি বিএসসি নার্সিং, তারপর হচ্ছে জিএনএম, তারপর হচ্ছে এএনএম। ঠিক আছে, কারণ দেখো কোনো জবই ছোট না, আমি সেই দিক থেকে বলছি না, আমি বলতে চাইছি সার্টিফিকেট বা ডিগ্রির দিক থেকে। এএনএম 2 বছরের সার্টিফিকেট কোর্স, জিএনএমটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা কোর্স, প্লাস তার সঙ্গে 6 মাসের একটা ইন্টার্নশিপ করতে হয়, এবং বিএসসি নার্সিং হচ্ছে তোমার 4 বছরের কোর্স, যেটা হচ্ছে একটা ব্যাচেলর ডিগ্রি, প্লাস তার সঙ্গে 6 মান্থের একটা ইন্টার্নশিপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বিএসসি 4 বছর, জিএনএম 3 বছর এবং এএনএম 2 বছর। এবার প্রশ্ন হচ্ছে, এই যদি এএনএম জিএনএম বা বিএসসি তুমি করো, তাহলে ফিসটা কত লাগবে? আমি সবার লাস্টে আসবে হচ্ছে স্যালারিতে। ঠিক আছে, এই সবগুলো বুঝে তারপর স্যালারিতে যাওয়া উচিত, নইলে প্রথমেই স্যালারি যেটা বেশি থাকে সেদিকে মানুষ ঝোঁকে, কিন্তু তার পিছনে কিছু সুবিধা আছে অসুবিধা আছে, সেগুলো বলছি। দেখো, খরচ যদি বলি প্রাইভেটে, প্রথম কথা এএনএম যেটা প্রাইভেটে করানো হয় না, অনলি মেডিকেল কলেজ থেকে করানো হয়। ঠিক আছে, এবং তোমার জিএনএম তুমি যদি যাও প্রাইভেটে, তোমার জিএনএম নার্সিং যেটা ছেলে মেয়ে উভয়ই করতে পারে, এএনএম তোমরা শুধুমাত্র কিন্তু মেয়েরা করতে পারবে, জিএনএম ছেলে মেয়ে উভয়ই করতে পারবে। তো জিএনএম এর ক্ষেত্রে তোমার 5 থেকে 7 লাখ বিভিন্ন কলেজে নিয়ে থাকে, এটা কলেজের উপর ডিপেন্ড করে। ওকে, বিএসসি নার্সিং তুমি যদি বেসরকারি ভাবে করো, সেক্ষেত্রে বর্তমানে 5 থেকে 10 লাখের মতো নিয়ার অ্যাবাউট খরচা হয়। কিন্তু তুমি যদি গভর্নমেন্টে করো, প্রথম কথা এএনএম জিএনএম এবং বিএসসি তুমি যেটাই করো না কেন, গভর্নমেন্টে তোমার খরচা হবে 12 টাকা করে পার মান্থ। ঠিক আছে, যেটা 12 মাসে 144 টাকা হবে, এবং তুমি যদি তোমার কোনো হোস্টেলে থাকো বা তোমার থাকা খাওয়ার খরচা যেটা আছে, কিছু কলেজ আছে যারা
থাকার হোস্টেল দেয় মিনিমাম একটা নমিনাল চার্জ নিয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফুড পারপাস আমি ধরে রাখলাম তোমার 3,000 টাকা পার মান্থ, তো 3×36 থেকে 40,000 টাকা মতো তোমার এখানে মানে খরচা হবে তুমি যদি জিএনএম বা বিএসসি বা এএনএম করো সেক্ষেত্রে, মানে সরকারিভাবে। ওকে, এবার প্রাইভেটে সে যদি যায় সেক্ষেত্রে তার দুটো রকম পোস্ট থাকে, একটা হচ্ছে ক্লিনিক্যাল, একটা হচ্ছে নন ক্লিনিক্যাল। ক্লিনিক্যালটা কি? যেখানে ক্লিনিক্যালে তোমার বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিংরা কিন্তু চান্স পায়, এবং নন ক্লিনিক্যালে অনলি বিএসসিরা কিন্তু চান্স পায়। নন ক্লিনিক্যাল ইন দ্য সেন্স তুমি টিচিং প্রফেশনে যেতে পারবে, ঠিক আছে। তোমাদেরকেও তো কেউ না কেউ পড়াবে, তো তারা কিভাবে কি পড়ে তারা তোমাদেরকে পড়াচ্ছেন, তো তারা কিন্তু ওই নন ক্লিনিক্যাল থেকে কিন্তু তোমাদেরকে বিএসসি নার্সিং করে টিচিং তুমি চাইলে করতে পারবে। ওকে, এবার মাথায় রাখতে হবে তুমি যদি ক্লিনিক্যালে যাও তো সেক্ষেত্রে তোমার যে কোনো প্রাইভেট হসপিটালে তুমি চাকরি করতে পারবে প্রাইভেটে। ওকে, এবং যেটা তুমি বিভিন্ন নার্সিং হোম আছে সেখানেও তুমি চাকরি পেতে পারো, ঠিক আছে। এখানে তুমি বিএসসি করেও পাবে, জিএনএম নার্সিং করেও পাবে। ওকে, তবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হাতে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কি হিসেবে কাজ করবে? অ্যাজ আ স্টাফ নার্স। ওকে, আফটার গেটিং দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইউ উইল বিকাম কি হয়ে যাবে? তুমি একটা সিনিয়র স্টাফ নার্স হতে পারবে, মানে তোমার রেজিস্ট্রেশন এবং তার সঙ্গে তোমার এক্সপেরিয়েন্স হওয়ার পর তুমি সিনিয়র স্টাফ নার্স হতে পারবে, তারপর সিনিয়র সিস্টার ইনচার্জ হতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা হতে পারবে, বা স্টাফ ইনচার্জ তোমরা হতে পারবে। তো এগুলো আমরা প্রাইভেট, স্টেট গভর্নমেন্ট এবং মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাটাগরি সেখানে প্রাইভেটটা বললাম, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি আমরা স্কলারশিপের বিষয়। স্কলারশিপ বা স্টাইফেন্ড যেটাই বলো না কেন, কত খরচা হতে পারে? এএনএম এর ক্ষেত্রে প্রথম কথা, সেই রকম অর্থে কোনো স্কলারশিপ দেওয়া হয় না, তবে একটা স্টাইফেন্ড দেওয়া হয় যেটা উৎসাহ ভাতা বলতে পারো, ঠিক আছে, ইনসেন্টিভ। তো সেইটা কি? সেটা পার মান্থ 500 টাকা করে 1 বছর দেওয়া হয়, যেটা হচ্ছে 5×12=60, অর্থাৎ হচ্ছে 6,000 টাকা তোমার বছরে দেওয়া হয়। এবার চলে আসি একটু আপ স্কেল, মানে জিএনএম এর ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলে একটা স্কলারশিপ আছে, তোমরা এইচএসে অনেকে পেয়েছো। এখান থেকে 18,000 টাকা করে পার মান্থ, এবং পরবর্তী তুমি যখন 6 মান্থ ইন্টার্নশিপে থাকো তখন পার মান্থ কিন্তু তোমাকে 5,000 টাকা হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। এবার আসি আমরা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। বিএসসি নার্সিং যেটা হচ্ছে 60,000 করে পার ইয়ার দেওয়া হয়, এবং যেটা তোমার 4 বছর দেওয়া হয়, ঠিক আছে। তো 4×4=24, 2,40,000 টাকা তোমার এখানে কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের স্কলারশিপ প্যাটার্ন। এবার তাহলে আমরা আলোচনা করলাম ফিজ, স্কলারশিপ, কোর্স কোনটার কেমন কি। এবার আসি আমরা আদার স্কোপ। সাপোজ একটা ক্যান্ডিডেট এএনএম, জিএনএম বা বিএসসি করলো, করার পরে তার পরবর্তীতে গিয়ে সে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেল যে তার কাছে মানে সেরকম মানে সাফিসিয়েন্ট ফান্ড নেই বা সুযোগ নেই, বা সে বৈবাহিক সূত্রে অন্য কোথাও চলে গেল, বা যে কোনো কন্ডিশন লাইফে সব সময় কিন্তু স্মুথ চলে না, যে কোনো একটা প্রবলেম অবস্ট্রাগল আসতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার আদার স্কোপ গুলো কি আছে? একটা ছেলে বা মেয়ে 3 বছর বা 4 বছর সে একটা ডিগ্রি করলো, তারপরে ডিগ্রিটা সেটা যদি না পায় সেটাকে বাতিল হয়ে যাবে? তা কিন্তু নয়, তার অপশনটা কি রয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো আদার স্কোপ যদি বলি, বিএসসি নার্সিং এটা একটা ব্যাচেলর ডিগ্রি পাচ্ছ, রাইট? সুতরাং আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে সমস্ত গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যার প্রস্তুতি আমাদের চ্যানেলে যেগুলো আমরা করাই, তো সেগুলোর জন্য তোমরা এলিজেবল হবে, মানে ইউ আর এলিজেবল ফর এনি কাইন্ড অফ গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। ওকে, সো সেখানে তুমি অ্যাপিয়ার করতে পারবে, লাইক ডাব্লিউবিসিএস থেকে হোক, বা মানে এক্সিকিউটিভ লেভেল থেকে শুরু করে তুমি একেবারে মানে নিচের দিকে সবগুলোই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তার জন্য তোমাকে আলাদা প্রিপারেশন নিতে হবে, সেটা আলাদা ব্যাপার। যারা জিএনএম ডিগ্রি যাদের কাছে থাকবে 3 বছরের, তো সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেটটা তোমাদের প্রাপ্য হবে কি 12 পাস বলে গণ্য হবে। তুমি যে কোনো গভর্নমেন্ট জব যেগুলো 12 পাস এলিজিবল ক্রাইটেরিয়া থাকবে সেখানে তোমরা অ্যাপিয়ার করতে পারবে, এবং এএনএম দের ক্ষেত্রে সেখানে কিন্তু নো স্কোপ, যেটা তোমার এইচএস পাস যেটা থাকবে সেই হিসাবে তুমি কিন্তু ওখানে বসতে পারবে। তাহলে এটা হচ্ছে আদার স্কোপ গুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা স্যালারির বিষয়ে আমরা একটু চলে আসি। সো ফার্স্ট অফ অল স্যালারিও যদি বলি, আমরা 2 ধরনের সেক্টর আছে, একটা হচ্ছে প্রাইভেট, অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট। সো স্যালারির কথা যদি আমি বলি, এএনএম এর ক্ষেত্রে প্রাইভেট ইনস্টিটিউশনে স্কোপটা একেবারে খুবই কম, দেওয়া হবে না, ঠিক আছে। তুমি ডিরেক্ট সরকারিটা পেয়ে যাবে। রইল বাকি জিএনএম এবং বিএসসি, তো সেক্ষেত্রে স্যালারি প্রাইভেটের ক্ষেত্রে জিএনএম এ 15 থেকে 16,000 টাকা, তবু তোমার এক্সপিরিয়েন্স লাগবে, এবং বিএসসির ক্ষেত্রে 17 থেকে 20,000 টাকা পার মান্থ, এটা কিন্তু উইথ এক্সপিরিয়েন্স অনেকে চেয়ে থাকে। ওকে, যদি আসি গভর্নমেন্টের ক্ষেত্রে যদি যাই, এএনএম এর ক্ষেত্রে 26,834 টাকা নিয়ার অ্যাবাউট একটা পে স্কেল থাকে, যেটা হচ্ছে তোমাদের G2 মানে গ্রেড 2 পে স্কেল তোমাদের থাকে।
এবার জিএনএম আর মানে বিএসসির ক্ষেত্রে তোমাদের ঢোকার সময় G2 পে স্কেল থাকবে, অর্থাৎ গ্রেড 2, যেখানে তোমাদের মানে ওভারঅল জিএনএম এবং বিএসসি থাকবে হচ্ছে 35,734, আর জিএনএম দের ক্ষেত্রে ওই 34-35, মানে 1-2 হাজার টাকার ডিফারেন্স মতো থাকে বা আবার নাও থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। এবার ফান্ডাটা কোথায়, কেন একটা স্টুডেন্ট এই যে 4 বছরের ডিগ্রি কোর্স করে বিএসসি করেও সে 35,000 টাকা স্যালারি পাচ্ছে, আবার ওদিকে কেউ 3 বছরের জিএনএম করেও সে তোমার 35,000 টাকা স্যালারি পাচ্ছে, কিন্তু এখান থেকে ফান্ডাটা কোথায়, তাহলে কেন মানুষ 1 বছর বেকার এক্সট্রা খাটছে? বিষয়টা এখানে, যখন তোমরা জিএনএম এ ঢুকছো গ্রেড 2 পে স্কেল থাকছে, যখন তোমরা বিএসসি নার্সিং করেও ঢুকছো গ্রেড 2 পে স্কেল থাকছে, রাইট? এবার তোমার কি হবে, যখন তুমি G1 অর্থাৎ গ্রেড 1 এ তুমি যখন শিফট হবে, যারা জিএনএম করেছে তাদের আবার একটা সার্টিফিকেট কোর্স করতে হবে, যেটা হচ্ছে পোস্ট বেসিক হচ্ছে বিএসসি নার্সিং। এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রিটা হাসিল করার পর তুমি তারপর গ্রেড 1 এ চাইলে কিন্তু শিফট হতে পারবে। প্রশ্ন আসতে পারে, গ্রেড 1 এ আমি কত টাকা স্যালারি পাবো? অবশ্যই তুমি গ্রেড 1 এ তুমি কিন্তু প্রায় 70-72 হাজার টাকার মতো একটা স্যালারি তুমি কিন্তু পাবে। তো গ্রেড 2 তে যখন তুমি 35 পাচ্ছিলে, গ্রেড 1 এ গেলে তোমার সেটা হয়ে যাবে 70-72। তাহলে এই গ্রেড 2 থেকে 1 এ যেতে গেলে তুমি যদি জিএনএম করে থাকো, সেক্ষেত্রে অল প্রসেস কমপ্লিট করে যাওয়ার সময় লেগে যাবে টোটাল 10 বছর। ওকে, হোয়ারাজ তুমি যদি 1 বছর প্রথমে ইনভেস্ট করে বিএসসি নার্সিং করে থাকো, তো সেক্ষেত্রে গ্রেড 2 থেকে মাত্র চাকরি পাওয়ার পরে 5 বছর, মানে টোটাল 5 বছর পরেই কিন্তু তুমি চাইলে গ্রেড 1 এ চলে যেতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে লাগছে 10 বছর, এখানে লাগছে 1 বছর, এই 5 বছর। সুতরাং 1 বছরের একটা এক্সট্রা মেহনত প্রথমে শুরুতে দিলে তুমি কিন্তু এরকম একটা জায়গা তৈরি করতে পারছো। যখন তুমি গ্রেড 1 এ চলে যাবে, তখন কিন্তু তোমার কাছে যে জব অপরচুনিটি গুলো থাকবে, তুমি চাইলে নার্সিং অফিসার হতে পারো, ঠিক আছে, এবং চাইলে টিচিং প্রফেশনে যেতে পারো, চাইলে সিস্টার ইনচার্জ হতে পারো, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট হতে পারো। তো এই পোস্টগুলো তোমার জন্য কিন্তু খোলা থাকবে। যখন তুমি G1 স্কেলে চলে যাবে গ্রেড 1 এ, তখন কিন্তু তোমার কাছে তুমি যদি টিচিং করতে চাও, তোমাকে কেউ কিন্তু বাধা দিতে পারবে না। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো হচ্ছে তোমার মানে সিস্টেম, বাট রিয়েলিটি কুছ অরই হ্যায়। রিয়েলিটিটা কি, তুমি যদি পড়াশোনায় তুমি তোমাকে যাচাই করে দেখবে, দেখো কি করতে পারবো এটা কখনো ভাববে না, কি করে এসেছি এটা একটু দেখলে বুঝতে পারবে। একটা স্টুডেন্ট যদি নিজেকে খতিয়ে দেখে যে আমার মাধ্যমিক 11 উচ্চ মাধ্যমিকে কেমন পার্সেন্টেজ মার্কস ছিল, যদি মানে 50 থেকে 60-70 পর্যন্ত থাকে, তাহলে বলবো মানে তুমি বেটার অপশন হবে তুমি যদি এএনএম এর দিকে যাও, ঠিক আছে। বা তুমি যদি একটা অ্যাভারেজ, আমি মানে মার্কস দিয়ে কাউকে যাচাই করা যায় না, তারপরেও বলছি যে তুমি যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে যে তুমি খুবই একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, সারা বছরই সারা জীবনে তোমার একটা মানে একাডেমিক স্কোর তোমার খুব ভালো, তো সেক্ষেত্রে তুমি কিন্তু জিএনএম এও যেতে পারো বা বিএসসি নার্সিং এও কিন্তু যেতে পারো, ঠিক আছে। বা অনেকে আছে নিট পড়ে, নিট পড়ে 1 বছর 2 বছর পরে পড়ার পরে না পারলে সেক্ষেত্রে নিটের প্রিপারেশন নিয়েছিল ভালোভাবে, তো সেক্ষেত্রে সে কি এএনএম করবে, এটা ইগোয় লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা করতে পারো হচ্ছে তোমরা বিএসসি নার্সিং করতে পারো বা তোমরা জিএনএম করতে পারো, ঠিক আছে। এই অপরচুনিটি গুলো তোমার জন্য রয়েছে। এক কথায়, তোমার যদি পড়াশোনার প্রতি খুব ন্যাক থাকে, অ্যাকচুয়াল তুমি পড়ুয়া হও, সাধনা করে যদি পড়তে পারো, তাহলে তুমি বিএসসি নার্সিং যাও। যদি মোটামুটি একটা খুব ভালো করে তোমার স্কোরও ভালো, একটু খাটলে হয়ে যায়, সেক্ষেত্রে তুমি বিএসসি নার্সিং যেতে পারো, কারণ এখানে জব অপরচুনিটিটা কম, মানে চাকরি পাওয়াটা কঠিন, কিন্তু পেয়ে গেলে সুযোগ অনেক বেশি। হোয়ারাজ তুমি যদি একজন হাউস ওয়াইফ হও বা নর্মাল একটা ক্যাটাগরি স্টুডেন্ট হও, জীবনে আমার অত কিছু করার মানে এই মুহূর্তে সময়ও নেই আর সেরকম মেন্টালিটিও নেই, তো সেক্ষেত্রে একটা নর্মাল কিছু পেলে আমি অ্যাজ আ ফিমেল ক্যান্ডিডেট হিসেবে নিজের এক্সপেন্সেস গুলো আমি ঠিকঠাকভাবে চালাতে পারবো এবং সাপোর্টের জন্য অন্য কেউ আছে। তো এরকম যদি তোমার কন্ডিশন হয়, তো সেক্ষেত্রে তুমি এএনএম কে সিলেক্ট করতে পারো। এএনএম এ চাকরির সুযোগটা রয়েছে, কিন্তু পরবর্তীকালে স্কোপ গুলো তোমার কিন্তু কম। তাহলেও যদি চাকরি পাওয়াটা উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এএনএম এর জন্য যেতে পারো। সো 3টে বিষয় আমরা খুব ভালো করে আশা করি তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কোন দিকে যাবে। ওকে, এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমাদের এখানে কিন্তু প্রিপারেশনও চলে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আর এই ভিডিওটা নিজের বন্ধু বান্ধব ভাই বোনদের মাঝখানে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।